রয়টার্সের শেখ হাসিনা সরাসরি টেলিফোন আলাপে সাক্ষাৎকার দেওয়ার পরে ডিসেম্বরে তিনি ফিরবেন এই কথা বলার পরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন এক ধরনের মিডিয়া উত্তেজনা চলছে, গণমাধ্যম উত্তেজনা চলছে, সারা পৃথিবীর গণমাধ্যমে এই খবরগুলো রিপিটেডলি প্রকাশ করা হচ্ছে। শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের কোন মন্ত্রী কি বলছেন, বাংলাদেশের সরকার গণমাধ্যমের উপরে কি চাপ সৃষ্টি করছে, এই ব্যাপারগুলো রিপিটেডলি আন্তর্জাতিক গণমাধ্যমে যখন খবর হচ্ছে, তখন পর্যন্ত গতকালকের আগ পর্যন্ত ভারত নিশ্চুপ ছিল। ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু অবশেষে ভারত সরকার মুখ খুলেছে শেখ হাসিনার এই বক্তব্য এবং শেখ হাসিনার ফেরা বিষয়ে। ভারত সরকার যখন মুখ খুলল তখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তারা কি বলতে চাইলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি ব্রিফিংয়ে এই ব্যাপারে মন্তব্য করেছেন। কি বললেন তিনি, পাশাপাশি ভারতীয় সাংবাদিকরা কি বলছেন শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে। কলকাতার সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক সাম্প্রতিক সময়ে গতকালকেই আমরা দেখেছি একটি অনলাইন গণমাধ্যমে তিনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা সহ নিরাপত্তা সেক্টরের যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের অনেকের সঙ্গে কথা তিনি বলেছেন এবং ভেতরের অনেক তথ্য তিনি জানেন। কি সেই তথ্য, চলুন একটু ছোট্ট করে জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে অবশেষে ভারত সরকার মুখ খুলেছে, কিন্তু মুখ কতটা খুললো সেটা একটা বড় বিষয়। মুখ কি অনেক বড় করে খুললো, অনেক বেশি তথ্য আসলো, নাকি সামান্য একটু একটা দুইটা বাক্যে আমাদেরকে অনেক কিছু বুঝে নিতে হবে? ভারত সরকার এ পর্যন্ত যতবার শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা সরকার পতনের পরে মন্তব্য করেছে, প্রায় প্রতিবারই তারা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছে। তার মানে আওয়ামী লীগের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা ভারত চায় না, এই বক্তব্যটা বারবার এসেছে। এবার শেখ হাসিনার প্রসঙ্গ সংক্ষেপে রণধীর জয়সওয়াল যেটা বলেছেন সেটা চলুন আলোচনা করি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার ফেরার বিষয়ে যে প্রতিক্রিয়া দিল ভারত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন এই ব্যাপারে, অর্থাৎ শেখ হাসিনার ব্যাপারে ভারতের অবস্থান এতটুকু নড়চড় হয়নি। ভারতের অবস্থান আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে এখন প্রশ্ন করা যেতেই পারে যে আগে কি ছিল ভারতের অবস্থান? আগে খুবই স্পষ্ট বার্তা ছিল ইউনূসের জামানায়, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ফেরত দিতে চায় না। কখনোই সরাসরি বলেনি, কিন্তু তাদের কথার সারমর্ম সেটাই দাঁড়ায় শেখ হাসিনাকে কোনোভাবেই তারা ফেরত দিতে চাইবেন না, চায় না। রণধীর জয়সওয়ালের আরেকটু বিস্তারিত জানি। 24শে যে আগস্টে চলে গেলেন শেখ হাসিনা, সম্প্রতি রয়টার্সে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে আরো বেশি মানে আগ্রহ তৈরি হয়েছে মানুষের। রণধীর জয়সওয়াল বলেছেন যে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, যে কোনো প্রত্যার্পণ একটি আইনি বিষয় এবং এটি সেই অনুযায়ী মোকাবেলা করা হবে। এই যে ব্যাপারটা, অর্থাৎ তিনি বলছেন যে যে কোনো প্রত্যার্পণ একটা আইনি বিষয়, ব্যাপারটা আইনের মাধ্যমেই সমাধান করা হবে। এই বক্তব্যই প্রমাণ করে এর আগে একাধিকবার বলা হয়েছে যে এই প্রত্যার্পণ চুক্তি এটা আইনি অনেক বাজ বিচারের ব্যাপার আছে, আদালতের ব্যাপার রয়েছে, এটা অত সহজ ব্যাপার না। এই ব্যাপারে ইউনূসের জামানায় তো এটা ব্যাপারে মানে কোনো কথাই বলেনি, শুধুমাত্র বলেছে এই ব্যাপারে আমাদের কোনো ভাবনাই নেই। ইউনূসের সরকারকে একেবারে অ্যাভয়েড করে গেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা এই ব্যাপারে একটু আধটু মুখ খোলা শুরু করেছে, যেখানে তারা আইনের মানে কথা বলছে বারবার, এবং এই আইনের কথা বলে দেয় যে শেখ হাসিনার ব্যাপারে তাদের আগের অবস্থান, অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ফেরত পাঠাতে চায় না। কিন্তু শেখ হাসিনা নিজে যখন ফেরত আসতে চাইছেন তখন এই ব্যাপারে সাংবাদিক সুবীর ভৌমিক, কলকাতার সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে এই ব্যাপারে
ব্যাপারে দীর্ঘ কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলা পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভূ রাজনৈতিক সম্পর্ক কি হবে এগুলো মূলত মেনটেন করেন অজিত দোভাল। এটা জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর দেখভাল করেন না, অজিত দোভাল দেখভাল করেন। এবং অজিত দোভাল পাকিস্তানের ব্যাপারটাও যেমন দেখভাল করেন, বাংলাদেশের ব্যাপারটাও দেখভাল করেন, চীনের ব্যাপারটাও দেখভাল করেন। অজিত দোভালের সঙ্গে তার কথা হয়েছে, সুবীর ভৌমিক এটা দাবি করছেন। এবং তার অজিত দোভালের আন্ডারে যে সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছে 2, 3, 4 এই ক্যাটাগরির অফিসারদের সঙ্গে তার কথা হয়েছে, তিনি দাবি করেছেন। দাবি করে তিনি বলেছেন যে শেখ হাসিনার যে ফেরার সিদ্ধান্ত, এটা ভারত চাইছে বলে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাপারটা এমন না। শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সিদ্ধান্তে ভারত বরং আশ্চর্য হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের একাধিক জন সুবীর ভৌমিককে বলেছেন যে বহেনজি, তারা বহেনজি বলে সম্বোধন করে শেখ হাসিনাকে, বহেনজি যে ফেরত যাওয়ার ঘোষণা দিয়েছে এটা তো একটা মারাত্মক ব্যাপার, একটা তো ম্যাসাকার হতে পারে। এবং সেই ক্ষেত্রে মানে পাকিস্তানের প্রসঙ্গ এসেছে, বেনজির ভুট্টো সেই প্রসঙ্গ এসেছে এবং পাকিস্তানকে নিয়ে তারা বেশি সব থেকে মানে শঙ্কায় রয়েছে, পাকিস্তানি আইএস এর শঙ্কায় রয়েছে। এবং তাদের মধ্যে একটা ব্যাপার চিন্তা হচ্ছে যে শেখ হাসিনা যখন ফিরবেন তখন বিমানবন্দরেই তাকে আইএস এর মানে বাহিনী টার্গেট করে বসে কিনা, কিংবা যে কোনো একটা জায়গায় বিমানবন্দর থেকে তাকে নিয়ে যাওয়ার এই পথে তাকে যদি টার্গেট করে বসে মেরে দেওয়ার ব্যাপার ঘটায়, সেই নিরাপত্তা শঙ্কায় মূলত ভারতের নিরাপত্তা যে সেক্টর, সেই সেক্টরের মানুষগুলো ভাবছেন। তবে সুবীর ভৌমিক এটুকু দাবি করছেন যে শেখ হাসিনার যে ফিরতে চাওয়া, এটার মধ্যে কোনো মিথ্যা কিছু নেই। শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছেন এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তিনি কনভিন্স করেছেন যে তিনি ফিরবেন এবং তার ফেরাটা যেন নিরাপদ হয় সেটা নিয়ে এখন ভারত ভাবছে। তার মানে ভারত যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে কৌশলে বলেছে যে আপনি ফিরে যান, মানে আপনাকে আমরা রাখবো না, ব্যাকডোরে এরকম আলোচনার যে মানে আলোচনাগুলো চলছে বাইরে, সেগুলোর মানে সত্যতা সুবীর ভৌমিক অস্বীকার করছেন। তিনি বলছেন যে এটা শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি সবকিছু বুঝে শুনেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে তার আন্তর্জাতিক যে যোগাযোগ, সেই যোগাযোগ বেড়েছে। এবং এই তথ্যও তিনি দিয়েছেন যে সামনে সেপ্টেম্বর নাগাদ ব্রিক্সের সামিট রয়েছে ভারতে। ব্রিক্সের এখন মানে চেয়ার পারসন ভারত এটার সভাপতি। ভারতে ব্রিক্সের যখন সম্মেলন হবে তখন রাশিয়া, চীন সহ একাধিক শক্তিশালী দেশকে ভারত এই ব্যাপারে কনভিন্স করে ওই সময়টা যেন পাওয়া যায়, এই কারণেই শেখ হাসিনা ডিসেম্বরটা বেছে নিয়েছেন। সুবীর ভৌমিকের এই বক্তব্যগুলো সত্য কি মিথ্যা সেটা সময়ই হয়তো বলে দেবে, কিন্তু এখন পর্যন্ত যে বক্তব্য, ভারতের অবস্থানে এতটুকু নড়চড় হচ্ছে না। আবার শেখ হাসিনার ফিরে আসার যে সিদ্ধান্ত সেটা তার একক ব্যক্তিগত ইচ্ছা। এই যে তথ্য আমরা পাচ্ছি, এই তথ্যে আমরা কতটা আস্থা রাখতে পারি, আপনি কতটা আস্থা রাখতে পারেন? দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন ইন্টারভিউ দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের মধ্যে দুটি ধারা কাজ করছে। বিশেষ করে কোন প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে, তিনি কি নিজে আসবেন নাকি ভারত সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরত দিবেন, শেখ হাসিনা ফিরে আসার পর তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, এ নিয়ে গত কয়েকদিনে সরকারের শীর্ষ একাধিক ব্যক্তি কয়েক ধরনের ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। খোদ আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 3 দিনের মধ্যে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। আবার ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও দেশটি বলছে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলমান আছে। আর শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই আছে, সেটি হলো তিনি ভারতে আছেন অতিথি হয়ে, তার ইচ্ছে অনুযায়ী ভারতে থাকবেন। তবে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের পর বিষয়টি আর কেবল একটি রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই।
সরকার প্রত্যর্পণ উদ্যোগ, সরকারের শীর্ষ মহলের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা, সব মিলিয়ে এটি এখন বিচার, কূটনীতি ও রাজনীতি সংযোগ স্থলে দাঁড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনানুষ্ঠানিক আলোচনা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। ভারতের সাথে আলোচনা ছাড়া যে শেখ হাসিনার ফেরার বিষয়টি চূড়ান্ত হবে না, সেটার ইঙ্গিত মিলেছে সরকারের দুই শীর্ষ ব্যক্তির কথায়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শুধু ভারতই নয়, এই আলোচনায় পশ্চিমা দুটি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। এই আলোচনায় দুটি বিষয় শুরু হওয়া হলেই সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যের ধরন আবারও পাল্টে যেতে পারে, এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 10 জুলাই প্রথমবারের মতো শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশে ফেরার সময় উল্লেখ করেছিলেন। যদিও তিনি সুনির্দিষ্ট দিনক্ষণের কথা বলেননি, তবে বলেছেন তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরে ফেলাও হতে পারে। তা সত্ত্বেও তিনি ডিসেম্বরে তার দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং আইনি প্রক্রিয়ায় লড়বেন। তার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে এখন পর্যন্ত সরকারের শীর্ষ মহলের 5 জন ব্যক্তি প্রকাশ্য ও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছেন। সরকার অবস্থান কি তা জানিয়েছেন। এরা হলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদের গত কয়েকদিনের কথাগুলো পাশাপাশি রেখে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে এদের এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন। প্রথমে দেখা যাক আইসিটির চিফ প্রসিকিউটর কি বলেছেন। তিনি গত 10 দিনের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। প্রথম, গত 5 জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিকদের আইসিটির চিফ প্রসিকিউটর বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। তিনি সেদিন বলেছিলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবেলা করা। 8 জুলাই বিবিসি বাংলায় প্রকাশিত খবরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার সুযোগ আছে, অথবা তিনি নিজেও আসতে পারেন। বিবিসি বাংলা বলছে, চিফ প্রসিকিউটর তাদেরকে এটাও বলেছেন যে কোনো দণ্ডিত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করে আইনিভাবে অভিযোগ মোকাবেলা করতে পারেন। দর্শক, 5 থেকে 8 জুলাইয়ের মধ্যে 2 দফায় চিফ প্রসিকিউটর বলেছিলেন শেখ হাসিনা নিজ থেকে ফিরতে পারবেন, কিন্তু এর 3 দিনের মধ্যে চিফ প্রসিকিউটর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেছেন উল্টো কথা। তিনি আগের অবস্থান থেকে সরে এসে 12 জুলাই বলেছেন, শেখ হাসিনার নিজ থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে ফিরতে হবে বন্দি বিনিময় বা ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায়। আর তিনি ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হবে। তার একদিন আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ডিসেম্বর জানুয়ারি নয়, শেখ হাসিনাকে তারা কালকেই চান। এবার দেখি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কি বলেছিলেন। 9 জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছিলেন, ফেরা নিয়ে শেখ হাসিনা কি বলছেন তা প্রাসঙ্গিক নয়, বরং শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা তার সরকার চালিয়ে যাচ্ছে। কিন্তু মাত্র 4 দিনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুর বদলাতে দেখা গেছে। 13 জুলাই তিনি বলেছেন, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই দিন দাবি করেছেন, যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। যেভাবে যার কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। দর্শক, খেয়াল করে দেখুন, প্রথমে চিফ প্রসিকিউটর এবং পরে বিএনপি সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার যেখানে ইচ্ছে সেখানে আত্মসমর্পণ করতে পারেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। অথচ তার একদিনের মধ্যে সরকার 2 মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন একেবারেই ভিন্ন কথা। 14 জুলাই বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। পরদিন মানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একই ধরনের কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুর মিলিয়ে 14 জুলাই আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা মূলত দণ্ডপ্রাপ্ত আসামি, তাই বাংলাদেশের সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। এবার দেখি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান কি বলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলছেন শেখ হাসিনার নিজে থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, সেখানে জাহিদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন। তার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 14 জুলাই শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকার অবস্থান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার আসার ব্যাপারে তারা যেহেতু চেষ্টা করছেন, সে কারণে উনি যদি আসেন ওয়েলকাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে প্রত্যর্পণ করে আনার চেষ্টাও করছেন বলে তিনি জানিয়েছেন। ডক্টর জাহিদের এই কথার অর্থ হলো, শেখ হাসিনা আসুক সেটা সরকার চায়, পাশাপাশি সরকার চেষ্টা করছে ফিরিয়ে আনতে। তিনি দাবি করেছেন, সরকার শুরু থেকে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তিনি যদি দেশে আসেন সরকার তাকে স্বাগত জানাবে। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। সরকারের লক্ষ্য একটাই, ন্যায় বিচার নিশ্চিত করা। জাহিদুর রহমান, শামা ওবায়েদ, এমনকি চিফ প্রসিকিউটরের প্রথম দিকের বক্তব্য থেকে পরিষ্কার, শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসতে পারেন এবং সরকার তাকে স্বাগত জানাবে। অথচ সরকারের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলছেন একেবারে উল্টো কথা। সরকার একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে। এই আলোচনা এখন যে পর্যায়ে আছে সেটির মূলত দুটো বিষয় আটকে আছে। একটি হলো তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন এবং ফেরার পর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই দুটো ক্ষেত্রে আলোচনার সফলতা নির্ভর করছে ভারতের সাথে সমঝোতার উপর। সেটির কিছুটা ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের কথা থেকে। জাহিদুর রহমান 14 জুলাইয়ের সংবাদ সম্মেলনে বেশিরভাগ মন্তব্যই করেছেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। বিডি নিউজ 24-এ তার বক্তব্যের অনেকখানি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহিদুর রহমান শেখ হাসিনার ফেরা নিয়ে বলেছেন, উনি আসলে কিভাবে আসবেন প্রক্রিয়াটা ঠিক হয়ে যাবে। তিনি জানেন না শেখ হাসিনা কিভাবে কি করবেন। শেখ হাসিনার ফেরার ব্যাপারে ভারতকে ইঙ্গিত করে জাহিদুর রহমান বলেছেন, উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানে। উনি যদি আসতে চান, ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবে। ওটা প্রক্রিয়া, পদ্ধতিগত ব্যাপার, আটকে থাকবে না। দর্শক, খেয়াল করে দেখুন, শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা বা বোঝাপড়ার বিষয়টির দিকে পরিষ্কার ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। তিনি আরো বলেছেন, শেখ হাসিনা আসলে আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে যদি আসেন ফাইন, উনি মামলা ফেস করবেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টাই নন, সরকারের শীর্ষ মহলের আরো অনেকে বলেছেন বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গত 13 জুলাই সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান আছে। ভারতের সঙ্গে তাদের যে চলমান কথাবার্তা ডায়লগ হয়, তখন সব সময় এই সাবজেক্ট থাকে আলোচনায়, এমনটাই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। 12 জুলাই আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগে থেকেই এই আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনায় শুধু ভারত নয়, দুটো শক্তিশালী পশ্চিমা দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। বাংলাদেশ সরকার একটি পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু এরই মধ্যে বাচ্চু রাজাকারের মতো যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড স্থগিত করা হয়েছে এবং তাকে জেলে যেতে হয়নি, এমন নজির থাকায় ব্যাক ফুটে আছে সরকারের পক্ষটি। সে কারণে সরকারের শীর্ষ মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এদিকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় সরকারের জন্য
পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে। 14 জুলাই ভারতের নয়াদিল্লিতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে ভারতের মনোভাবের কথা জানতে চান এক সাংবাদিক। তিনি জানতে চান শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হয়েছে কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, বরং তিনি কথা বলেছেন প্রত্যর্পণ নিয়ে। তিনি বলেছেন যে কোনো প্রত্যর্পণে আইনি বিষয়ে আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে 2024 সালের আগস্টের পর থেকে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে শুরুতে এ বিষয়ে ভারতের তরফে হ্যাঁ না কোনো জবাব আসেনি। সবশেষ গত এপ্রিলে নয়াদিল্লিতে এক ব্রিফিং এ জয়সওয়াল বলেছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছে তা আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করা হবে। এবারও সবশেষ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে সেই আইনি পন্থার কথাই শোনালেন জয়সওয়াল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বছরখানেক আগে জানিয়ে দেন, শেখ হাসিনা যতদিন মনে করবেন ততদিন ভারতে থাকবেন। ভারত সরকার কখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার বারে বারে তাকে ফেরত চাইছে, সেই কারণে তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেছেন, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে জেনেও ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরে যেতে চান। এমন ঘোষণার পর পরিস্থিতি হঠাৎ করে বাংলাদেশ সরকারের জন্য জটিল হয়ে গেছে, কারণ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা, ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। সরকার একটি পক্ষ বলছে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও শেখ হাসিনার ক্ষেত্রে এই বিষয়টি খাটে না। বাংলাদেশ তাকে পলাতক আসামি বলে বিচার শুরু করলেও ভারতের চোখে তিনি একজন অতিথি, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রশাসনের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তার দেশ ত্যাগ জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে ভারতে তাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়। ওয়াকিবহাল মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও আলোচনা হয়েছিল। ভারতের তৎকালীন সেনা প্রধানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে ভারত সরকারের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। স্বভাবতই বন্দি প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে খাটবে না। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী। বেগম খালেদা জিয়া তোমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে 17 বছর আমি মৃত্যুর বরণ করতে পারি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না। উনি বলে গিয়েছিল ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকা নিয়েই উনি সামনে বলে চলেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তবু তাদের সাথে আঘাত করেন নাই। শহীদ জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রাণে জুড়েছিলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই। কিন্তু এখন শহীদ জিয়ার ব্যানার ভিতরে চাঁদাবাজি করে, মাদকের আড্ডাখানা বসায়, বলে যে গেলে কি বলে, এটা বিএনপির অফিস। রাতের বেলা ওইখানে মাদকের আড্ডাখানা, বলে কি এটা বিএনপির অফিস। বলে যে ওইখানে ভাইয়া বসে আছে, ভাইয়া কল দিছে, দেখো না ভাইয়ার দিকে, টাকা দাও। আপনারা যারা ব্যবসায়ী এই ধরনের পরিস্থিতির শিকার হন না? হন তো? তাহলে আপনাদের রক্ত নাই কেন? আপনারা কি বাংলাদেশে ঘুমিয়ে গিয়েছেন? কাকে ভয় পান? বিএনপিকে ভয় পান? আওয়ামী লীগকে ভয় পান? পুলিশকে ভয় পান? ভয় পাওয়ার কাউকে দরকার নাই। আবু সাইদ আপনাকে শিখিয়ে গিয়েছে পৃথিবীতে ভয় পাওয়ার একমাত্র যিনি প্রতিনিয়ত আপনার রিজিক দিয়ে থাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, একমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এটাই আমাদের নিয়তি বাংলাদেশে। ভারত রাষ্ট্র অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে একটা গন্ডগোল পাকানোর জন্য। সীমান্তে অনেক মানুষকে তারা সমাবেশ করেছে বাংলাদেশকে ঠেলে পাঠানোর জন্য। শহীদ জিয়া বলেছিলেন, উই রিভল্ট,
ভারতের সাথে কোনো আপোষ নেই। বাংলাদেশ স্বাধীনতার নতুন ভাবে লড়তে চায়, স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন, কিন্তু আজকে চাটার দল, চোরের গোষ্ঠী শহীদ জিয়ার নাম ব্যবহার করে ভারতের সাথে হাত মিলিয়েছে। সংসদে যখন আমরা নোটিশ পাঠাই যে ভারত রাষ্ট্র বাংলাদেশে সীমান্ত হত্যা চালাচ্ছে, এই ধরনের চাটার দল এখন বলে বাংলাদেশের সংসদে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা যাবে না, দুর্নীতি নিয়ে আলোচনা করা যাবে না, পুশিন নিয়ে আলোচনা করা যাবে না। যেই সংসদ জনতার নয়, সেই সংসদকে আমরা ধিক্কার জানাই। প্রিয় বগুড়াবাসী, আপনারা আলেমদেরকে শ্রদ্ধা করবেন। যেই মা বোনদের থেকে আমাদের জন্ম হয়েছে, তাদের কথাগুলো আপনারা শুনবেন। এই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল। আপনি যখন সারাদিন টই টই করে ঘুরে বেড়ান, আপনার সন্তানকে পই পই তিলে তিলে করে সেই মা কিন্তু বড় করে। আপনি যখন ছোট ছিলেন, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে দেখে শুনে যে রেখেছে, সেই মা বোনদেরকে আমাদেরকে সামনে রাখতে হবে। যদি তাদের নেতৃত্বে এগিয়ে যায় বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে নারীরা কিভাবে হলো পরিবর্তন করবে। আরে গর্দব, তোমার বাংলাদেশের যে রিজার্ভ রয়েছে, বৃহৎ একটি অংশ রিজার্ভ গার্মেন্ট সেক্টর থেকে এসে থাকে। আর এই গার্মেন্ট সেক্টরে দিন রাত 24 ঘন্টা যে কলটা দিয়ে থাকে 8,000 টাকা 10,000 টাকার বিনিময়ে, সেটা হলো তোমার মা এবং বোন, যার কারণে তুমি বাংলাদেশে এখনো ভালো মতন বেঁচে আছো। আমাদের এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। এই ধরনের ফিরিঙ্গি মার্কা যারা রাজনীতি করে, পেশি শক্তির রাজনীতি করে, পিস্তল দিয়ে রাজনীতি করে, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে হয়ে আসতে হবে। আমরা বলি আপনারা এনসিপিও করবেন না, কোনো দল করার দরকার নাই। আপনারা আজকে একটা শপথ নিন যে আগামীর বাংলাদেশে বগুড়াতে কোনো মাদক থাকবে না, বগুড়াতে কোনো টেন্ডারবাজি থাকবে না, বগুড়াতে কোনো চাঁদাবাজি থাকবে না, বগুড়াতে কোনো সন্ত্রাস থাকবে না, বগুড়াতে কোনো অন্যায়কারী থাকবে না, বগুড়াতে কোনো নির্যাতিত থাকবে না, বগুড়াতে কোনো দর্শন হবে না, বগুড়ার কোনো মানুষ না খেয়ে থাকবে না। এই শপথটা যদি আপনারা নিতে পারেন, তাহলে বগুড়ার ছাওয়াল প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। আপনার মতো একজন কৃষক, আপনার মতো একজন রিক্সা চালক, আপনার মতো একজন দোকানদার বগুড়াকে পরিবর্তন করতে যথেষ্ট। এবং আপনাদের মধ্যে পরিবর্তন হবে, কোনো এমপি মন্ত্রীর মধ্য দিয়ে পরিবর্তন হবে না। এমপি মন্ত্রী নিজ সন্তানের নামে হলো সড়ক বানাবে, গ্রাম বানাবে, দোকান তুলবে, দোকানপাট থেকে চাঁদাবাজি করবে, এই হলো তাদের নিশানা। আর আপনারা হলো নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ নিয়ে আমরা চলতে চাই। এই জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছি এবং এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের আগে একটা ছোট্ট কথা। আমাদের এইচএসসি শিক্ষার্থীদের যাদের উপর হামলা হয়েছে, আমরা তোমাদেরকে বলবো, ভয় পাবার দরকার নেই। নিরাপদ সড়ক আন্দোলনে যেই কলেজের বাচ্চারা নেতৃত্ব দিয়েছিল, তারাই ইউনিভার্সিটিতে এসে গণ অভ্যুত্থান করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল প্যাকেট করে। যারা আজকে শিক্ষার্থীদের কলার চেপে ধরেছে, বুট দিয়ে লাথি মেরেছে, লাঠি দিয়ে প্রহার করেছে, এই বাচ্চারা কিন্তু কালকে ভার্সিটিতে আসতেছে, ভার্সিটিতে বলবে বিএনপি সরকারের পতন চাই। তখন আপনারা কি করবেন? এই জন্য শিক্ষার্থীদের সাথে বেশি হলো টাঙ্কি বাঙ্কি করবেন না। আপনারা শিক্ষার্থীরা যারা আছে, আপনাদের ক্ষমতা যেভাবে নিয়ে এসেছে, একদিনে আপনাদেরকে আবারই প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে। এবং আপনাদের এই জায়গায় একটা ভাই, এই ভাই কি চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে? যদি না করে থাকে, আগামীর লোকাল গভর্নমেন্ট ইলেকশনে, যেটা স্থানীয় নির্বাচন, উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা এই ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছি। কেন চাচ্ছি? কারণ আপনারা গত নির্বাচনে যারা এমপিদেরকে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে তাদেরকে আর খুঁজে পান না, কল দেন রিসিভ হয় না, কল দেন আউট অফ দ্য রিচ। এই ভাইকে আমরা দিয়ে যেতে চাই, যেই ভাই হলো প্রতিনিয়ত আপনাদের সাথে থেকে কাজ করবে। যদি কাজ না করে আমরা এসে আপনাদের পক্ষে কাজ করব, এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। এই ভাইয়ের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলে আমরা রেসপন্সিবিলিটি নিয়ে এই ভাই হলো যেই প্রার্থীটা, সেটা বাতিল করব। যদি ইলেকশনের পরবর্তীতে এই ভাই কোনো প্রবলেম করে জয়ী হওয়ার পরে আমরা এসে বলছি ওনাকে বসিয়ে দিয়ে আমরা আপনাদের দায়িত্ব নেব। কিন্তু ভাই যদি কোনো অপরাধ করে না থাকে, তাহলে আল্লাহর রাস্তায় আমরা আপনাদের কাছে ভোট চাচ্ছি এই ভাইয়ের পক্ষে। উনি একজন তরুণ যুবক, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে